হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি অসাধারণ একটি ক্রাইম থ্রিলার সিনেমা পোর্তোজিল। এমন একটি শহর যেখানে 3 দিন পর পর জঙ্গলের ভিতর পাওয়া যাচ্ছে মেয়েদের মৃতদেহ, তাও আবার বড় অদ্ভুত নৃশংসভাবে করা হচ্ছে খুনগুলো। কিন্তু কে করছে এই খুন, কেনই বা করছে, কে বা আসল খুনি? পুলিশ আদৌ কি পারবে এই রহস্য উন্মোচন করতে? তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক টুইস্টে ভরপুর এক ক্রাইম থ্রিলারের জগতে। তো সিনেমা শুরুতেই আমরা দেখতে পাই তামিলনাড়ুর তিরুচি শহরে একটি জঙ্গলের পাশের রাস্তা দিয়ে গভীর রাতে দুজন পুলিশ সদস্য গাড়িতে করে টহল দিচ্ছিল। তারা রেডিওতে গাড়ির ভিতরে বসে পরকীয়ার বিষয়ে একটি নিউজ শুনছিল। তখনই তাদের গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন গাড়িতে থাকা কনস্টেবল গাড়িটি চেক করতে বাহিরে আসে, আর এসআই সেই ফাঁকে একটু হালকা হতে বাহিরে আসে। এসআই যখন হালকা হচ্ছিল তখন হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলে সে জঙ্গলের মধ্যে কিছু একটা দেখতে পায়। এই জন্য সে একটু সামনে গিয়ে দেখতে পায় একটি মেয়ের গলাকাটা লাশ হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। এর ঠিক 2 ঘন্টা পর ঘটনাস্থলে এসপি কুমার আসে। তখন ওই থানার ইন্সপেক্টর কুমারকে বলে, স্যার 3 দিন আগে পাশের এলাকায় ঠিক একইভাবে একটি মেয়েকে মারা হয়েছে, হাত চুল দিয়ে বাঁধা, একইভাবে গলাকাটা, মনে হচ্ছে 2টি খুন একজনই করেছে। এরপর এসিপি কুমারকে মেয়েটির ডেড বডি দেখানো হয়, আর এখান থেকে সিন কাট হয়ে আমাদের প্রকাশ নামে একজনকে দেখানো হয়। প্রকাশ অন্ধকারকে খুবই ভয় পায়, এমনকি রাতে একা একা টয়লেটে যেতেও ভয় পায়। আসলে সে একটু ভীতু টাইপের লোক। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পারি প্রকাশ মূলত পুলিশের চাকরি পেয়েছে। ডিএসপি ট্রেনিং শেষ করে আজ সে জয়েন্ট হতে এসেছে। যোগদান করতে প্রকাশ পুলিশ কমিশনারের সাথে দেখা করলে কমিশনার একটি অর্ডার ইস্যু করে তাকে এসপি লোকনাথের সাথে জয়েন্ট হতে বলে। কমিশনার আরও বলে তার সার্ভিস লাইফে এসপি লোকনাথ সবথেকে বেস্ট অফিসার, প্রকাশ তার কাছে অনেক কিছু শিখতে পারবে। তবে সে একটু সিরিয়াস টাইপের পুলিশ অফিসার, তাই তার সাথে কাজ করা একটু ডিফিকাল্ট। প্রকাশ বলে, বুঝতে পেরেছি স্যার, আমি ম্যানেজ করে নেব। এরপর আমরা এসপি লোকনাথকে দেখতে পাই। প্রকাশের সাথে দেখা করা মাত্রই লোকনাথ জয়েন্ট লেটারটি নিয়ে কমিশনারের কাছে যায়। কমিশনার বলে, দেখো লোকনাথ, আমাদের ভালো অফিসার দরকার, আর তোমার মতো অফিসাররা গাইড করে ভালো অফিসার বানাতে পারবে। লোকনাথ বলে, কই, আমাকে তো কেউ গাইড করেনি, আমি কেন করতে যাব? এটা আমার কাজ না। কমিশনার বলে, তোমাকে তো হাত ধরে শেখাতে বলছি না, শুধু সাথে রাখবে, 6 মাস সাথে রাখো, আমি কথা দিচ্ছি সরিয়ে নেব। অবশ্য লোকনাথ 3 মাসের জন্য রাজি হয়। এর মধ্যে কমিশনারের কাছে একটি কল আসে। কমিশনার লোকনাথকে তখন বলে, তিরুচিতে ডাবল মার্ডার কেসের দায়িত্ব তোমার উপর দেয়া হয়েছে, সাথে প্রকাশ ও একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টও যাবে। এরপর বাইরে এসে লোকনাথ প্রকাশকে বলেন 2 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে তার সাথে দেখা করতে। সিন চলে আসে চেন্নাই এয়ারপোর্টে, যেখানে প্রকাশ একটু আগেই এসে পড়েছে। সেখানে প্রকাশের সাথে ভিনা নামে একটি মেয়ের পরিচয় হয়। অবশ্য এরপর প্রকাশ জানতে পারে ভিনাই হচ্ছে সেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার যেও তাদের সাথে যাচ্ছে। যাই হোক, এরপর সিন চলে আসে তিরুচিতে, যেখানে হেড কনস্টেবল মুরলী মুথু লোকনাথ ও ভিনাকে রিসিভ করতে আসে। কিন্তু সে প্রকাশকে না চিনতে পারায় সে প্রকাশকে বলে, এই ছেলে তুমি কে? পরে অবশ্য পরিচয় পাওয়ার পর প্রকাশকে স্যালুট দিয়ে সম্মান জানায়। আসলে তামিলনাড়ুতে গোফ ছাড়া কাউকে পুলিশ অফিসার মনেই করা হয় না। যাই হোক, এরপর আমরা এসপি কুমারকে দেখতে পাই, যার দায়িত্বে ওই কেস 2টি ছিল, কিন্তু এখন তা লোকনাথের দায়িত্বে দেওয়া হয়েছে। তাই কুমার ব্যাপারটা মেনে নিতে পারে না, কারণ তার জন্য এটা অপমানজনক। তাই সে ওই অঞ্চলের পুলিশ কমিশনারের কাছে যায়। কমিশনার বলে, এতে আমাদের কিছু করার নেই, হোম মিনিস্ট্রি থেকেই সিবিআই অফিসার লোকনাথের দায়িত্বে কেসটি দেওয়া হয়েছে। কমিশনার কুমারকে সান্ত্বনা দিয়ে বলে, ধৈর্য ধরো, সময় হলে আমরাও দেখে নেব, এখন কেস ফাইলগুলো তাদের কাছে হ্যান্ডওভার করো। এরপর কুমার লোকনাথকে কেসের সবকিছু বুঝিয়ে দেয়। কুমার বলে, প্রথম ডেড বডি পাওয়া যায় 10ই নভেম্বর সোমবার সকালে বাঁকুড়ার একটি ক্ষেতের মধ্যে। এখন পর্যন্ত কেউ বডি ক্লাইম করতে আসেনি। মেয়েটির কাছে কিছু টাকা এবং বিহার যাওয়ার একটি ট্রেনের টিকিট পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে 9 নভেম্বর রাত 11টার দিকে মৃত্যু হয়েছে। দ্বিতীয় বডিটি মালিনী নামে 26 বছরের এক মেয়ের, আরসি কলেজ থেকে মেয়েটি পিএইচডি করেছিল। তিরুচির একটি জঙ্গলের পাশে তার ডেড বডি পাওয়া গেছে। প্রথম ডেড বডির মতো এরও চুল টেনে নিয়ে হাত বাঁধা হয়েছে, তবে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট বা চুরির আলামত পাওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখেছি এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই
এবং এই খুনের কোনো মোটিভও নেই। লোকনাথ বলে, মোটিভ তো অবশ্যই আছে, শুধু আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় ভিকটিমকে শেষকে দেখেছে? কুমার বলে, সন্ধ্যায় বান্ধবীর বাড়িতে পড়তে গিয়েছিল, 9টায় বেরিয়েছে, আর সেখান থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে বডি পাওয়া গেছে। কুমার বলে, এখন আমরা কিভাবে কেসটাকে হ্যান্ডেল করব? লোকনাথ কুমারকে বলে, আমরা না, এখন থেকে আমি হ্যান্ডেল করব। তার মানে লোকনাথ কুমারকে এই কেসে রাখতে চায় না, আর এই বিষয়টি কুমারের একদমই পছন্দ হয় না। যাই হোক, এরপর অফিস থেকে বের হয়ে লোকনাথ মর্গে চলে যায়। মর্গে এসে লোকনাথ প্রকাশকে বাহিরে রেখে ভিতরে যায় ডাক্তারের সাথে কথা বলতে। মর্গের ডাক্তার তখন লোকনাথকে সেই মেয়েদের লাশগুলো দেখিয়ে হত্যাকাণ্ডের বর্ণনা দিতে থাকে। সে জানায় কিভাবে খুনি তাদের চিকন তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এরপর লোকনাথ প্রকাশকে ডেকে নেয় সবকিছু আবারও শোনানোর জন্য। কিন্তু মর্গের ভিতরে মৃতদেহের অবস্থা দেখে প্রকাশ ভয় পেয়ে যায় এবং সে বাহিরে এসে বমি করতে শুরু করে। এটি দেখে লোকনাথ প্রকাশকে বলে, কাল সকালের ফ্লাইট অথবা আজকে রাতের বাসে করে তুমি চেন্নাই চলে যাও। আমি এখানে কেসের সমাধান করতে এসেছি, তোমার এইসব কাহিনী নয়। এরপর লোকনাথ এসে গাড়িতে উঠে এবং কনস্টেবলকে গাড়ি স্টার্ট করতে বলে, আর বলে ও আসবে না। কিন্তু প্রকাশ গাড়িতে এসে বসে, তার মানে সে যাবে না। যাই হোক, এরপর তারা রাতে থাকার জন্য কৃষ্ণা পার্ক নামে একটি লজে উঠে। রাতে প্রকাশ কেস ফাইলটি নিয়ে বসে, তখন সে লক্ষ্য করে লোকনাথের পিঠে অনেক গুলির আঘাতের চিহ্ন। এরপর লোকনাথ প্রকাশে জিজ্ঞেস করে, কি করছো? প্রকাশ বলে, কেস ফাইলটি দেখছিলাম স্যার, ভাবলাম যদি কোনো ডিটেলস মিস হয়ে যায়। লোকনাথ বলে, শুধু কেস ফাইল নিয়ে ডিটেলস খোঁজা পুলিশের কাজ নয়। একজন আদর্শ পুলিশ অফিসার হতে প্রথমেই সাহস থাকতে হয়, আর তুমি তো সেখানে মৃত্যুদেহ দেখেই ভয় পেয়ে যাও। এমনও অনেক পুলিশ অফিসার আছে যারা তাদের পুরো ক্যারিয়ারে কখনো একটা গুলি চালাতে সাহস পায়নি। তুমিও ঠিক তেমনই। লোকনাথের কথায় প্রকাশ তখন অপমানবোধ মনে করে সে চলে যেতে শুরু করে। কিন্তু তখন বাহিরে তার সাথে ধীনার দেখা হলে সে ধীনাকে সবকিছু খুলে বলে। প্রকাশ বলে, মানলাম না হয় আমি ভীতু, কিন্তু সেটা তো সে সুন্দরভাবে বলতে পারে। ধীনা তখন বলে, তুমি লোকনাথ স্যারকে ভুল বুঝছ। আমি তার সাথে 2 বছর ধরে আছি, আমি জানি সে কেমন। তার সাথে যারা কাজ করেছে সবাইকে সে এভাবেই একজন আদর্শ এবং সাহসী পুলিশ অফিসার হিসেবে গড়ে তুলেছে। এখন সে তোমাকেও তেমনভাবে গড়ে তুলতে চাইছে। এখন তুমি যদি নিজেকে সেইভাবে গড়ে না তুলে এভাবে চলে যাও, তাহলে তুমি সত্যি সত্যি একজন ভীতু পুলিশ অফিসার হিসেবেই রয়ে যাবে। ধীনার কথা শুনে প্রকাশ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে লোকনাথকে বলে, আমি আপনার সময় নষ্ট করতে আসিনি, শিখতে এসেছি, আর যতদিন আমি নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে না পারব ততদিনে আমি আপনার সাথেই আছি। এজন্য লোকনাথ প্রকাশকে সাথে নিয়ে সেই ক্রাইম স্পটে যায় যেখানে লাস্ট ডেড বডিটি পাওয়া গিয়েছিল। সবকিছু পর্যবেক্ষণ করে লোকনাথ প্রকাশকে জিজ্ঞেস করে, কাল রাতে তো কেস ফাইল পড়লে, তা কি বুঝতে পারলে? প্রকাশ তখন কেস ফাইলে থাকা সবকিছু বলতে শুরু করলে। লোকনাথ বলে, কেস ফাইলে কি আছে সেটা জানতে চাইনি, তুমি কি বুঝেছ সেটা জানতে চেয়েছি। লোকনাথ বলে, অনেক সময় শিল্পী সম্পর্কে জানতে আগে শিল্পের ধরনকে বুঝতে হয়। অর্থাৎ ক্রাইম স্পট অথবা কেস ফাইল থেকে যথেষ্ট এভিডেন্স পাওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে খুনি অথবা খুন করার কারণ জানতে পারবে? লোকনাথ প্রকাশকে বলে, ডেড বডি কি অবস্থায় পাওয়া গিয়েছিল আমাকে দেখাও। প্রকাশ তখন ডেড বডিটির মতো করে মাটিতে হাঁটু গেড়ে বসে। লোকনাথ তখন প্রকাশকে বলে, আমি তোমার চুল টেনে হাতের সাথে পেঁচাবো কেন? আই কন্ট্যাক্টের জন্য। কারণ এমন অবস্থায় আমি তোমার সামনে বড় আর তুমি অনেক ছোট মনে হবে। তার মানে আমার একটা হীনমন্যতা আছে। এরপর লোকনাথ বলে, এখন আমি চাইলে তোমাকে একটি ছুরি বা বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলতে পারি। তাহলে লোহার চিকন তার দিয়ে কেন মারব? কারণ আমি তোমাকে কষ্ট দিয়ে সময় নিয়ে মারতে চাচ্ছি। এরপর লোকনাথ বলে, এখন আমি যেহেতু তোমাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছি, তাহলে আমার প্রতিশোধ নেওয়া শেষ। কিন্তু আমি অন্য একজনকেও কেন একইভাবে মারব? তার মানে আমার রাগ তোমাদের সাথে না, আমার রাগ অন্য কারো সাথে। কিন্তু তার সাথে তোমাদের কোনো মিল থাকায় আমি তোমাদের হত্যা করছি, আর ভবিষ্যতে আরও অনেকেই করতে পারি। এরপর লোকনাথ বলে, মৃতদেহ আমি মাটি চাপা না দিয়ে অথবা না লুকিয়ে এভাবে ক্রাইম স্পটে কেন ফেলে রেখে গেছি? প্রকাশ বলে, নিশ্চয়ই কোনো মেসেজ দেওয়ার জন্য। লোকনাথ বলে, না, ফেলে রেখে গেছি কারণ আমি এতটাই পারফেক্ট একটা মানুষ। আমি আমার কাজগুলো এতটাই পারফেক্টভাবে করি যে আমার আত্মবিশ্বাস আছে পুলিশ আমাকে কখনোই ধরতে পারবে না।
লোকনাথ বলে, এরপর থেকে তোমাকে এরকমভাবে বুঝতে হবে, কারণ সবসময় বোঝানোর জন্য আমি তোমার পাশে থাকব না। আর প্রকাশও বুঝতে পারে এসপি লোকনাথ কত দক্ষ একজন পুলিশ অফিসার। তখনই সেখানে কনস্টেবল মুরলি এসে তাদেরকে বলে, স্যার, আরও একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে। শোনা মাত্রই লোকনাথরা সেই স্থানে চলে আসে। দেখা যায় একইভাবে এই মেয়েটিকেও খুন করা হয়েছে। লোকনাথ ওই এলাকার ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে মৃত্যু কখন হয়েছে। ইন্সপেক্টর বলেন, ফরেনসিক টিম এখনও আসেনি। প্রকাশ তখন একটি থার্মোমিটার নিয়ে ডেড বডির কানে ঢুকায়। প্রকাশ বলে, একজন স্বাভাবিক মানুষের ব্রেইনে টেম্পারেচার 37 ডিগ্রি হয়, কিন্তু মৃত্যুর পর থেকে 1 ডিগ্রি করে কমতে থাকে। এই ডেড বডির ব্রেনের টেম্পারেচার 25 ডিগ্রি, তার মানে গতকাল রাত 10টা থেকে 11টার দিকে খুনটি করা হয়েছে। প্রকাশের ট্যালেন্ট দেখে লোকনাথ কিছুটা ভরসা পায়। তাই প্রকাশকে দায়িত্ব দিয়ে লোকনাথ যায় কমিশনারের সাথে দেখা করতে। এদিকে দায়িত্ব পেয়ে প্রকাশ ইনকোয়ারি শুরু করে। ইন্সপেক্টর জানায়, মেয়েটির নাম সায়নী, বয়স 26 বছর, গতকালই ওর পরিবার মিসিং কমপ্লেন করেছে। এরপর প্রকাশ মর্গে আসে লাশ নিয়ে। তখন কনস্টেবল মুরলি এসে জানায়, মেয়েটি বস্তির বাচ্চাদের পড়াতো, কারণ সে একটা এনজিওতে কাজ করত। প্রকাশ তখন সেই এনজিওতে যায়। এনজিও থেকে একটা মেয়ে জানায় ও গতরাতেও এখানে এসেছিল। রাত 8টা থেকে 8:30টার দিকে যাওয়ার সময় ওর স্কুটিটা হঠাৎ খারাপ হয়ে যায়, তাই সেটা ধাক্কাতেই ও চলে যায়। প্রকাশ তখন কনস্টেবল মুরলিকে স্কুটির নাম্বারটা বের করতে বলে, আর এই এনজিওর সবচেয়ে কাছে মেকানিক সেট কোনটা জিজ্ঞেস করে। তারা তখন সেই মেকানিক সেটে গিয়ে সায়নীর ছবি দেখিয়ে বলে, কালকে রাতে এই মেয়েটি এসেছিল নাকি তার স্কুটি নিয়ে। তখন ওই সেটের একটি ছেলে বলে, না স্যার, আসেনি। তখনই তারা একটি গাড়ি থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং গাড়িটি চলে যাওয়া মাত্রই তার পেছনে সায়নীর স্কুটিটা দেখতে পায়। তখন ছেলেটি বলে, স্যার, আমি 7টার ভেতরে চলে গেছিলাম, তাই জানি না, মালিক হয়তো জানবে। প্রকাশ তখন তার মালিককে আসতে বলে। সে শেডের ভিতর গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে শুরু করে। তখন সে একটি রাইফেলও দেখতে পায় সেখানে। এরপর শেডের মালিক এসে বলে, স্যার, ইঞ্জিন কাজ করছিল না, তাই আমি বলেছিলাম ঠিক করতে সকাল হয়ে যাবে, তাই ম্যাডাম স্কুটিটা রেখেই চলে যায়, এর বেশি আমি কিছু জানি না। প্রকাশ বলে, এরপর তুমি কি করেছ? সে বলে, এরপর আমি রাতে শিকার করতে বেরিয়েছিলাম, বন বিভাগের অনুমতি নিয়েই শিকারে গিয়েছিলাম। কনস্টেবল মুরলি খবর নিয়ে জানতে পারে ও ঠিকই বলছে, ও কাল রাতে শিকারে গিয়েছিল বন বিভাগের এক কর্মকর্তার সাথে। সিন চলে আসে পুলিশ কমিশনারের অফিসে, যেখানে লোকনাথ বলছিল তাদের 40 জন অস্ত্রধারী পুলিশ আর 10টি গাড়ি চাই। পুলিশ কমিশনার বলে, এত লোক আর গাড়ি দিয়ে কি করবে? লোকনাথ বলে, আমরা যতটা মনে করেছি খুনি তার থেকে দ্রুত একজন মানুষ ও একজন সিরিয়াল কিলার, আর এই কাজে ও অনেকটা দক্ষ আর পারফেক্ট। তাই পুলিশি স্টাইলে ওকে ধরা সম্ভব নয়। ওকে ধরতে হলে এই শহরের প্রতিটি জায়গায় সিভিল ড্রেসে পুলিশ অফিসারদের নজর রাখতে হবে, সেই সাথে গাড়িগুলো প্রস্তুত রাখতে হবে। তো সেই অনুযায়ী সেটআপ দেওয়া হয়। শুরু হয় খুনিকে ধরার মিশন। এদিকে ওই দিন রাতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে ডাস্টবিনে ময়লা ফেলতে আসে এবং সে আচমকা চমকে উঠেই পিছে একজনকে দাঁড়ানো দেখে। এরপরই লোকনাথের কাছে ফোন আসে ওই শহরে আবারও একটি মেয়ে নিখোঁজ হয়েছে। তখন লোকনাথ মুরলিকে জিজ্ঞেস করে, এই এলাকায় আশেপাশে কোথায় জঙ্গল আছে, কারণ খুনি খুনগুলো জঙ্গলে নিয়েই করে। মুরলি বলেন, আশেপাশে কোথাও জঙ্গল তো নেই, তবে একটা আখক্ষেত আছে। এরপর লোকনাথরা সেখানে চলে যায়। সেখানে হঠাৎই মুরলির ফোন বেজে উঠলে মুরলি ফোন বন্ধ করে দেয়, সেই সাথে লোকনাথ সেখানে থাকা সবার ফোন সাইলেন্ট করতে বলে। এরপর তারা আখক্ষেতের ভিতর ঢুকে খুঁজতে শুরু করে। কিন্তু তখনই লোকনাথের কাছে ফোন আসে, এই এলাকায় যে মেয়েটি মিসিং হয়েছিল তাকে পাওয়া গেছে, কিন্তু পাশের এলাকায় একটি জঙ্গলে আরেকটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে। আসলে খুনি তাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্যই এটি করেছে। যাই হোক, এরপর তারা সবাই সেই ক্রাইম স্পটে চলে যায় এবং দেখে একই স্টাইলে এই মেয়েটাকেও খুন করা হয়েছে। তখনই একটা ফোন পেয়ে মুরলি কেঁদে ওঠে আর প্রকাশকে বলে, আমার স্ত্রী বলছে আমার মেয়েটা নাকি সন্ধ্যা থেকে বাসায় ফিরছে না, দয়া করে একটু দেখবেন এটা আমার মেয়ের লাশ কিনা। আমার মেয়ের ডান হাতের বৃদ্ধা আঙুলে একটা তিল আছে। এরপরে প্রকাশ চেক করে দেখে এটাই মুরলির মেয়ের ডেড বডি। আর মুরলির অবস্থা তখন পাগলের মতো হয়ে যায়। তার করুণ আকুতি দেখে সবাই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সকালে মুরলির মেয়ের শেষকৃত্যের সময় প্রকাশ লোকনাথকে বলে, এভাবে আর কত নিরীহ মেয়েদের জীবন চলে যাবে, আমরা কি শুধু লাশ উদ্ধার করেই যাব? প্রকাশ বলে, স্যার, আপনি কি আপনার কেরিয়ারে এরকম প্যাটার্নে আর কখনো খুন হতে দেখেছেন?
প্রকাশের কথা শুনে লোকনাথ বলে, এই কেসের প্রথম হত্যা খুনির প্রথম খুন নাও হতে পারে, হয়তো সে অনেক আগে থেকেই খুন করছে। তখন লোকনাথ ভীনাকে ফোন করে বলে 10 বছর আগে থেকে সকল কেসের ফাইলগুলো রেডি করো। এরপর তারা পুরনো সকল কেসের ফাইল খোঁজ করে, কিন্তু এরকম একই প্যাটার্নে সিরিয়ালভাবে খুন করার কোনো কেস খুঁজে পায় না। প্রকাশ তখন বলে, স্যার আমি একটা বই থেকে জেনেছিলাম কখনো কখনো খুনি 20 থেকে 30 বছর পর ফিরে এসে আবারও খুন করে। লোকনাথ বলে, একে ডিস্ট্রাকশন বলে। হয়তো খুন করে খুনি যে স্যাটিসফ্যাকশন পেত সেটা অন্য কিছুতে পাওয়ায় সে খুন করা ছেড়ে দেয়, কিন্তু ওই জিনিস বা ব্যক্তি চলে যাওয়ায় খুনি আবারও খুন করা শুরু করে। তখন তারা 20 থেকে 30 বছর আগের পুরনো সব কেস ফাইল খুঁজতে শুরু করে, যেখানে অনেক খোঁজ করার পর প্রকাশ 1979 সালের নীলা ম্যাথেউস নামে একজন মহিলার কেস ফাইল পায়, যাকেও সেইমভাবে খুন করা হয়েছে। এরপর একে একে 1973 সাল পর্যন্ত 6 বছরে আরও 9 জন মহিলার কেস ফাইল পায়, যাদের কেউ সেইমভাবে মারা হয়েছে, তবে লাস্ট খুনটি 1979 সালে করা হয়েছে। তবে আশ্চর্য বিষয় হল, খুনগুলো বিভিন্ন জায়গায় করা হলেও এই প্রতিটা কেসে তদন্তকারী কর্মকর্তা একজন পুলিশ অফিসার, যার নাম জন সিভাস্টিন। লোকনাথ তখন এই পুলিশ অফিসারের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে বেরিয়ে যায় এবং প্রকাশকে বলে যায়, তুমি ততক্ষণে দেখো আর কোনো সিমিলার এভিডেন্স পাও কিনা। প্রকাশ লক্ষ্য করে খুন হওয়া প্রতিটা মহিলার ঘাড়ে একটা দাগ, যেটা সে এখনকার সময় খুন হওয়া মেয়েগুলোর ঘাড়েও দেখেছে। তখন এই বিষয় জানতে প্রকাশ একজন ফরেনসিক ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে, মৃত্যুর আগে হয়তো মেয়েগুলোকে প্রেশার পয়েন্ট করে অজ্ঞান করা হয়েছে। প্রকাশ তখন এই বিষয় জানতে চাইলে ডাক্তার প্রকাশকে একটা ভিডিও দেখিয়ে বলে, মানুষের শরীরে এমন কিছু নার্ভ আছে যেগুলো চেপে ধরলে মানুষ অজ্ঞান হয়ে যায়, আর ঠিক এমন একটি নার্ভ মানুষের ঘাড়েও আছে। প্রকাশ বলে, এখন না হয় মানুষ এইসব বিষয়ে ইন্টারনেট থেকে জানতে পারে, কিন্তু 30 বছর আগে কিভাবে জানতে পারত? তখন ডাক্তার বলে, সেই সময় একমাত্র বই থেকেই জানা সম্ভব। অন্যদিকে লোকনাথ ইন্সপেক্টর জন সিবাস্টিনের বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু সেখানে জন সিবাস্টিনের ছেলে কেনেডি জানায় উনি তো অনেক বছর আগেই মারা গিয়েছেন। কেনেডি লোকনাথকে জিজ্ঞেস করে, আপনি কে? লোকনাথ বলে, আমি একজন ব্যবসায়ী, দুবাই থেকে এসেছি, স্যারের সাথে অনেক দিন আগে থেকেই আমার পরিচয়। লোকনাথ বলে, আমি অনেক দূর থেকে এসেছি, এক গ্লাস পানি পেতে পারি? তখন কেনেডি লোকনাথকে ঘরের ভেতরে নিয়ে যায়। সে লোকনাথকে চা খেতে দেয়। তখন লোকনাথ খেয়াল করে কেনেডি তার রাখা চায়ের কাপটা একদম ঠিক জায়গায় রেখেছে, এছাড়া তার ঘরের সবকিছু একদমই পারফেক্টভাবে গোছানো। লোকনাথ দেয়ালে কিছু ছবি দেখতে পায়। কেনেডি বলে, সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। লোকনাথ তখন পাশে থাকা একটা ফটো হাতে নিলে সে বলে, ফটোটা যেই জায়গা থেকে নিয়েছেন সেখানেই রাখুন। লোকনাথ ভাবতে থাকে, লোকটা সব কাজে এতটা পারফেক্ট। যাই হোক, এদিকে প্রকাশ ওই শহরের প্রতিটা লাইব্রেরি গিয়ে 30 বছর আগের এমন বই খুঁজতে থাকে যেখানে প্রেশার পয়েন্ট অ্যাটাকের বিষয়ে লেখা আছে। প্রকাশ এমন একটা বই পেয়েও যায় এবং সেই বইটা 30 বছর আগে একটা লোক মাত্র 2 বার পড়তে নিয়েছিল। প্রকাশ তখন রেজিস্টার খাতা থেকে ওই ব্যক্তির ডিটেইলস জানতে শুরু করে। এইদিকে লোকনাথ কেনেডির ঘরে একটা পুরনো ক্যামেরা দেখে বলে, আপনি এখনও এটি ব্যবহার করেন? কেনেডি বলে, একবার যা অভ্যাস হয়ে যায় তা কখনোই ছাড়া যায় না। পাশে একটা ছবি দেখে লোকনাথ বলে, এই কে? কেনেডি বলে, তার ছেলে, দিল্লিতে পড়াশোনা করে। লোকনাথ বলে, আপনার ওয়াই? কেনেডি বলে, 3 মাস আগে মারা গিয়েছে, আগামীকাল আমাদের বিবাহবার্ষিকী। 1979 সালে ওই দিনে তাকে বিয়ে করেছিলাম। লোকনাথ তখন চিন্তা করে, লাস্ট খুনটিও 1979 সালে হয়েছিল। তার মানে বিয়ের পর কেনেডি খুন করা বন্ধ করে দিয়েছে, যেহেতু 3 মাস আগে তার ওয়াইফ মারা গিয়েছে, সে আবারও খুন করা শুরু করেছে। এদিকে প্রকাশ সেই লোকের নাম ঠিকানা পেয়ে যায়। অন্যদিকে লোকনাথ কেনেডির কাছ থেকে বিদায় নেওয়ার সময় কেনেডি বলে, আপনার কথাবার্তায় আপনাকে ব্যবসায়ী নয়, পুলিশ মনে হয়। লোকনাথ তার কথার কোনো জবাব না দিয়ে বেরিয়ে আসে। প্রকাশ তখন লোকনাথকে ফোন করে জানায়, স্যার, আমরা যাকে খুঁজছি তার নাম কেনেডি। লোকনাথ বলে, আমি জানি, মাত্রই তার সাথে সাক্ষাৎ হলো। এদিকে লোকনাথের আচরণে কেনেডিরও সন্দেহ হয়। লোকনাথ ফিরে গিয়ে কমিশনারকে সবকিছু জানায় এবং জানায় এমন পারফেক্ট একটা মানুষের বাসায় ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাওয়া যাবে না, আর এভিডেন্স না পেলে তাকে গ্রেফতার করাও যাবে না। কমিশনার বলে, তাহলে এখন কি করার আছে? লোকনাথ বলে, আমি আসার সময় ওর বাসার পাশে একটা টুলেট লাগানো বাসা দেখেছি। ওখানে একজন পুলিশ অফিসারকে পাঠাতে হবে ভাড়াটিয়া হিসেবে, তার উপরে সর্বক্ষণ নজর রাখার জন্য।
তবে এমন একজনকে পাঠাতে হবে যাকে দেখলে মনে হয় না সে পুলিশ অফিসার, আর এমন একজনই আছে, সে হলো প্রকাশ। তো প্রকাশকে সেই অনুযায়ী পাঠানো হয়, আর তখনই প্রকাশের সাথে কেনেডির সাক্ষাৎ হয়। রাতে প্রকাশ কেনেডির বাসায় নজর রাখা শুরু করে। কিন্তু পরের দিন সকালে লোকনাথরা জানতে পারে আবার একটি মেয়ে খুন হয়েছে, তাকেও একইভাবে খুন করা হয়েছে। কিন্তু প্রকাশ বলে সে সারা রাত কেনেডির বাসায় নজর রেখেছে, আর কেনেডি তার বাসায় ছিল, তাহলে খুন করলটা কে? তখনই কনস্টেবল এসে জানায় খুনি ধরা পড়েছে। লোকনাথরা থানার কাছে গেলে ভিনা জানায় ক্রাইম স্পটের পাশের একটা চেকপোস্ট থেকে এসপি কুমার ওকে অ্যারেস্ট করেছে। ওর কাছে মেয়েটির কিছু গহনা পাওয়া গেছে। প্রকাশ বলে ও হয়তো লাশ থেকে গহনাগুলো চুরি করেছে, ও যে খুনি এর প্রমাণ কি? ভিনা বলে ও স্বীকার করে নিয়েছে যে ওই সবগুলো খুন করেছে। লোকনাথের সামনেই খুনিকে নিয়ে যাওয়া হয়। ভিনা বলে স্যার এখন কেস আর আমাদের হাতে নেই, আর আমাদেরকে চেন্নাই ফিরে যাওয়ার আদেশ এসেছে। কুমার তখন একটি মুচকি হাসি দিয়ে বলে কি এখনো যাওনি চেন্নাই? এখানে আসলে বন্ধুরা খুনি বলে যেই ছেলেটাকে ধরা হয়েছে সে আসল খুনি নয়, তাকে এসপি কুমার মিথ্যা খুনি সাজিয়ে ধরে এনেছে, যাতে করে এই কেসের সব ক্রেডিট সে পায়। আর এটা লোকনাথ বুঝতে পেরেছে। অবশ্য পরের দিন নিউজে জানা যায় কোর্টে নেওয়ার আগে ওই খুনি বিষ পান করে আত্মহত্যা করেছে। যেই নিউজ দেখে কেনেডি প্রার্থনা করে, আর এটা প্রকাশ দেখে বুঝতে পারে যে আসল খুনিকে। তাই প্রকাশ এসে লোকনাথকে বলে স্যার আসল খুনিকে না ধরে এভাবে আমাদের চলে যাওয়া ঠিক হবে না। লোকনাথ বলে আমরা না, তুমি চলে যাবে, আমি হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়েছি এই খুনিকে ধরে তারপরেই যাব। প্রকাশ তখন বলে স্যার দরকার হয় আমার চাকরি চলে যায় যাক, কিন্তু এই খুনি ধরা না পড়া পর্যন্ত আমি যাচ্ছি না। তাই তারা আবারও কেনেডির উপর নজর রাখতে শুরু করে। প্রকাশ তখন লোকনাথের কাছে জানতে চায় সে কি ভীতু, কারণ পুলিশ হওয়ার ইচ্ছা তার কখনোই ছিল না, শুধুমাত্র পরিবারের চাপে সে পুলিশ হয়েছে। তাই সে নিজেকে পুলিশ হিসেবে আনফিট মনে করে। লোকনাথ বলে ভয় পাওয়া খারাপ কিছু না, তবে ভয় পেয়ে যে পালিয়ে যায় সে হচ্ছে কাপুরুষ। তুমি নিজের চাকরির পরোয়া না করে এখানে থেকে গেছো অপরাধীকে ধরার জন্য, এটা থেকেই প্রমাণ হয় তুমি একজন যোগ্য পুলিশ অফিসার। যাই হোক, এর মধ্যে কেনেডি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কেনেডি একটি সুপার শপে যায়। প্রকাশও কেনেডিকে ফলো করে সেই শপে এসে পড়ে। তখনই কেনেডি প্রকাশকে দেখে বলে আরে তুমি সেই নতুন প্রতিবেশী না? তোমার সাথে তো কথা বলাই হয়নি, চলো আজকে আমার বাসায় ডিনার করবে। প্রকাশ বলে না স্যার, আপনি কেন কষ্ট করবেন? কিন্তু কেনেডি বলে অনেকদিন পর আজ আমি অনেক খুশি, তুমি চলো তো। কেনেডি প্রকাশকে হাত ধরে তার বাড়িতে নিয়ে যায়। লোকনাথ পিছু নিয়ে ফলো করতে করতে কেনেডির বাড়ির সামনে এসে পড়ে। কেনেডি বাসায় এসে ডিনার বানাতে যায়, আর প্রকাশ তখন তার বাসাটা দেখতে থাকে। প্রকাশ তখন একটা ছবির পেছনে কিছু একটা লক্ষ্য করে। সে ছবির পেছনে আরও একটি ছবি পায়, যেটি মূলত ৩০ বছর আগে খুন হওয়া সেই নীলা ম্যাথিউসের ছবি। এর মধ্যে কেনেডি এসে প্রকাশের গলা চেপে ধরে জানতে চায় কে তুই? প্রকাশ বলে পুলিশ। আর এর মধ্যে লোকনাথ বেল বাজায়। কেনেডি তখন প্রকাশকে প্রেশার পয়েন্ট করে বেহুশ করে রেখে যায়, এবং দরজা খুলে দেখে লোকনাথ এসেছে। কেনেডি লোকনাথকে ঢুকতে দিচ্ছিল না। লোকনাথ জানতে চায় ঘরে কেউ আছে, কেনেডি বলে কেউ নেই। কিন্তু তখনই পাশের রুম থেকে শব্দ পেয়ে সাথে সাথে লোকনাথ কেনেডিকে গান পয়েন্ট করে। তারপর ওই ঘরে নিয়ে গিয়ে প্রকাশকে উদ্ধার করে কেনেডির হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। লোকনাথ প্রকাশের কাছে জানতে চায় যে ছবিটা কোথায় পেল। প্রকাশ ছবিটা দেখিয়ে দিলে লোকনাথ কাছে গিয়ে ছবিটা সরালে পুরো হতবাক হয়ে যায়। ৩০ বছর আগে যে ৯ জনকে মারা হয়েছিল এখানে তাদের সবার ছবি রাখা। লোকনাথ জানতে চায় এরা কারা। কেনেডি বলে সব ছবি আমি তুলেছি, কিন্তু আমি তাদের চিনি না। এর মধ্যে কেনেডির ছেলে কল দিলে লোকনাথ বলে তুই বলবি না তো ছেলেকে সবকিছু বলে দেব। কেনেডি বলে আমি সব বলছি, আগে আমাকে আমার ছেলের সাথে কথা বলতে দাও, নয়তো ও অনেক চিন্তা করবে। এজন্য লোকনাথ কেনেডিকে তার ছেলের সাথে কথা বলতে দেয়। কথা শেষ হতেই কেনেডি বলে আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার আর আমার বাবা সম্পর্কটা এমন ছিল না। ওই সকল মহিলাদের মৃত্যুর জন্য আমার বাবাই দায়ী। কেনেডির ভাষ্যমতে তার বাবা জন সিবাস্টিন তখন ইন্সপেক্টর, কেনেডির মা বেঁচে নেই। এর জন্য ঘরের সব কাজকর্ম কেনেডিকেই করতে হতো, এবং তার বাবার সবকিছুই পারফেক্ট চাই। এই জন্য কেনেডির একটু উল্টো পাল্টা হলেই মার খেতে হতো। কেনেডি যত ভালোভাবে কাজ করার চেষ্টা করত, কোনো না কোনো খুঁত থেকেই যেত, যার ফলে তাকে মার খেতে হতো। এমনকি প্রতি রাতেই তার বাবা তাকে মারত। এজন্য দিনের বেলায় বেশিরভাগ সময় কেনেডি বাইরে কাটাত।
একদিন কেনেডি মনের কষ্টে বিড়ি খাচ্ছিল। এটা কেনেডি টিচার দেখে ফেললে। টিচার বলে, এই বয়সে বিড়ি খাচ্ছিস, দাঁড়া তোর বাবাকে বলবো এখনই। কিন্তু তখন সে টিচারের পায়ে ধরে অনুরোধ করে, কারণ সে জানে তার বাবা জানলে তার কি অবস্থা হবে। কিন্তু টিচার তার কথা শুনছিলই না। বাধ্য হয়ে তখন টিচারকে থামাতে কেনেডি পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং সে ওখানেই মারা যায়। এবং কেনেডি পাথরটি নিয়ে তার বাসায় চলে আসে। কিন্তু সেদিন সে খুবই চিন্তায় ছিল। কিন্তু রাতে যখন তার বাবা বাড়িতে ফেরে তখন কেনেডি দেখতে পায় ওই খুনের বিষয়টি নিয়ে তার বাবা খুবই চিন্তিত। তাই সে সারারাত মদ খেয়ে কাটিয়ে দেয়। সেজন্য কেনেডিকে আর মারে না এবং সেদিন রাতে কেনেডি আরামে ঘুমাতে পারে। সকাল হতে কেনেডি পাথরটি কুয়োয় ফেলে দেয়। এরপর থেকে কেনেডি শান্তিতে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু তার এই সুখ বেশি দিন টিকে না। তার বাবা আবারও তার উপর অত্যাচার শুরু করে। কেনেডি সহ্য করতে পারছিল না, তাই সে আবার একটি খুন করে। এদিকে ভিকটিমের সাথে কোনো সম্পর্ক না থাকায় কেনেডির বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছিল না। কেনেডিও ভালোমতো জানত তার বাবা তাকে কখনো ধরতে পারবে না। আর এভাবে যখনই তার উপর তার বাবা অত্যাচার করত কেনেডি একটি করে খুন করত। কিন্তু কেনেডি রক্ত অপছন্দ করত, তাই এরপর থেকে সে রশি ব্যবহার করতে শুরু করে। মৃত্যুর সময় মানুষের চোখের দিকে তাকাতে ভয় পেত, তাই সে কখনো তাদের চোখের দিকে তাকায়নি। প্রতিটি খুন থেকে সে কিছু না কিছু শিখত। এরপর সে বই পড়ে টেকনিক আয়ত্ত করে যাতে আরও সহজেই তাদেরকে বেহুশ করে ফেলতে পারে। তার বাবাকে ব্যস্ত দেখে সে খুশি হতো, কিন্তু নিরপরাধ মানুষদের খুন করে সে গিল্টি ফিল করত। কিন্তু তার বাবা থেকে বাঁচতে কোনো উপায় ছিল না। সে ভাবত এইসবের প্রায়শ্চিত্ত কিভাবে করবে। তখন থেকে সে ফটো তুলে প্রার্থনা করতে শুরু করে। তার বাবা পেশা নিতে না পেরে বদলি হয়ে যেত, কিন্তু তার খুন করা বদলাত না। একদিন তার বাবা অসুস্থ হয়ে তার চোখের সামনে মারা যায়। এরপর কেনেডি বলে, ওই দিন থেকে আজ পর্যন্ত এমন একটি দিন নেই যেদিন আমি মৃতদের কাছে ক্ষমা প্রার্থনা করিনি। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি ওদের মেরেছি। সব শুনে লোকনাথ কেনেডিকে লাথি দিয়ে বলে, তোর বানানো গল্প শুনে আমি বিশ্বাস করব ভেবেছিস? এদিকে প্রকাশ চিন্তা করে কেনেডি কখনো খুন করার সময় চোখে চোখ রাখেনি। আবার এখন যারা খুন হচ্ছে সবাইকে খুন করার সময় আই কন্ট্যাক্ট পজিশনে রাখা হচ্ছে। প্রকাশ সব চিন্তা করে বলে, স্যার কোথাও ভুল হচ্ছে। ও খুন করেছে 30 বছর আগে, তাহলে ওর বাবার মৃত্যুর পর ও কেন খুন করতে যাবে? কেনেডি তখন বলে, ওই মেয়েগুলোর খুনিকে নাকি আপনারা ধরেছেন? আর ও নাকি মারাও গেছে? তার মানে এখনো ও মরেনি। লোকনাথ তখন উত্তেজিত হয়ে জানতে চায়, তুই কার কথা বলছিস? কেনেডি বলে, আমি মাঝে মধ্যে ছেলের কাছে দিল্লি যেতাম। এমন একদিন ফিরে আসার পর আমি বুঝতে পারি আমার ঘরে কেউ একজন ঢুকেছে। পিছন থেকে একজন কেনেডিকে ধরে বেঁধে ফেলে। লোকটি বলে, নীলার কথা মনে আছে? আমাদের বাড়ির কাজের মহিলা যাকে তুই মেরেছিস, আমি সব দেখেছিলাম। নিশ্চয়ই ওটা তোমার প্রথম খুন নয়, তুমি আরও অনেক খুন করেছ। আর তুমি কখনোই পুলিশের কাছে ধরা পড়নি। এতদিন তোমাকে আমার প্রয়োজন হয়নি, কিন্তু এখন তোমাকে আমার প্রয়োজন। তুমি কিভাবে খুন করতে সবকিছু আমাকে বলো, না হলে আমি তোমাকে মেরে ফেলব। কেনেডি তখন তাকে সবকিছু বলে দেয়। কেনেডি বলে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও এই খুনের তরিকা জেনে কি করবে। তখন আমাকে যা বলে তা শুনে আমি অবাক হই। আমার খুন করার পেছনে তো কারণ ছিল, কিন্তু ও হলো এমন শয়তান যার খুন করার কারণ খুবই অদ্ভুত। আর তখন আমাদের আসল খুনিকে দেখানো হয়, যার নাম হলো সেলভান। সেলভান একটা এনজিওতে কাজ করে, আর ওই এনজিওতে শাইনি নামে খুন হওয়া সেই মেয়েটিও কাজ করত। যাই হোক, সেলভান একদিন বাড়িতে গিয়ে ভাত খাচ্ছিল। তখনই তার স্ত্রী এসে বলে, সারাদিন এত কি কাজ করেছ যে বাসায় এসে ষাঁড়ের মতো ভাত খাচ্ছ? মানুষের কাছে হাত পেতে টাকা চাও, এটা কোনো কাজ হলো নাকি? তোমার মতো লুজারকে বিয়ে করাই ভুল হয়েছে আমার। বিয়ের পর তো একটু সুখও দিতে পারোনি। সব আমার বাবার দোষ, টাকার লোভে তোর মতো একটা ষাঁড়ের সাথে বিয়ে দিয়েছে। সেলভান তখন রেগে যায়। উমা বলে, কি মারবি নাকি? মেরে দেখা না, সোজা থানায় চলে যাব। এই বলে উমা পাশের একটা রুমে যায় এবং সেলভানকে বলে, আমি যাকে ভালোবাসি আজকে রাতে আমি তার সাথেই থাকব। তুই কুকুরের মতো আবার ডিস্টার্ব করিস না। এই বলে দরজা আটকে দেয়। আর সেলভান তখন এতটাই রেগে যায় তার স্ত্রী ও সেই ছেলেকে খুন করে। এই পর্যন্ত তো ওর খুন করার পেছনে একটা কারণ ছিল, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করি, এখন কেন আমার কাছে এসে খুন করার কৌশল শিখতে চাইছ, তখন বলে ও কিছুতেই ওর স্ত্রীর কথা ভুলতে পারছে না। এখনও ওর রাগ হয় ওর স্ত্রীর উপর। তাই ওর সামনে
গালে টোল পরা কোনো মেয়ে আসলে ওর স্ত্রীর কথা মনে পড়ে যায়, কারণ ওর স্ত্রীর গালেও টোল ছিল। তাই ও সিদ্ধান্ত নেয় ওইসব মেয়েকে হত্যা করার। লোকনাথ কেনেডিকে বলে, ও দেখতে কেমন? কেনেডি বলে, আমি ওকে দেখিনি, আমার চোখ বাঁধা ছিল। তবে ও চলে যাওয়ার সময় একটা গ্রে কালারের গাড়ি দেখেছিলাম, যেটা থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছিল। আর প্রকাশের তখন মনে পড়ে যে সেও এমন একটা গাড়ি দেখেছিল ওই মেকানিক্যাল শেডে। কেনেডি তখন দৌড়ে গিয়ে পাশের রুমে দরজা আটকে দেয় এবং বলে, আমি জানি আপনারা আমাকে ধরে নিয়ে যাবেন, কিন্তু আমি চাই না আমার ছেলে আমাকে জেলের ভিতর দেখুক। তাই কেনেডি গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। এরপর প্রকাশ লোকনাথকে বলে, স্যার, ওই গাড়িটি আমি দেখেছি। এরপর তারা সেই মেকানিক্যাল শেডে চলে যায়। তারা মেকানিক্যাল শেডের মালিককে নিয়ে সেই গাড়ি তার বাড়ির উদ্দেশ্যে যায়, কারণ ওই শেডের মালিক তার বাড়ি চিনে। তারা এসে সেখানে সেলভানের ছবি দেখতে পায়, কিন্তু সেলভানকে পায় না। তবে তারা একটা কফি শপের বিলের রিসিপ্ট দেখতে পায়, যেখানে সেলভান 3 দিন ধরে যাচ্ছে। তার মানে সেখানে এমন কেউ আছে যে হয়তো তার নেক্সট টার্গেট। এরপর লোকনাথরা সেই কফি শপে গিয়ে সেলভানের ছবি দেখালে তারা বলে, এই লোক তো কয়েকদিন ধরে এখানে আসছে এবং কপি অর্ডার করে এখানে বসে কি যেন দেখতে থাকে। লোকনাথ তখন দেখে ওখান থেকে পল্লবী নামের এক মডেলের ব্যানার দেখা যায়, যার গালেও টোল আছে। তার মানে পল্লবী সেলভানের নেক্সট টার্গেট। লোকনাথ তখন চলে যায় সেই হোটেলে যেখানে পল্লবী থাকে এবং পল্লবীকে সে সবকিছু খুলে বলে। আমরা তখন দেখি সেলভান বাইরে থেকে দরজায় নক করছে। তবে পল্লবীর দরজায় না, সেলভান এসেছে ভিনার কাছে। পল্লবীর দরজায় তো ওয়েটার নক করেছে। পল্লবী তখন লোকনাথকে বলে, আপনি বলছেন কেউ একজন আমাকে মারতে 3 দিন ধরে আমাকে ফলো করছে, কিন্তু আমি তো আজকে এখানে এসেছি। লোকনাথ তখন সেখান থেকে বেরিয়ে যায় এবং প্রকাশকে বলে, আমাদের কোনো ভুল হচ্ছে। এদিকে সেলভান ভিনার সামনে এসে শ্বাসকষ্টের অভিনয় শুরু করে এবং তাকে নিচে গাড়ি থেকে ইনহেলার এনে দিতে বলে। অন্যদিকে প্রকাশ খেয়াল করে ওই টেবিলের কাছে আরও একটি চেয়ার আছে, কিলার তো সেখানেও বসতে পারে। প্রকাশ তখন সেই চেয়ারে গিয়ে বসে এবং দেখতে পায় সেখান থেকে কৃষ্ণা পার্ক দেখা যাচ্ছে। আর সেখানে তো ভিনা থাকে এবং ভিনার গালেও টোল পড়ে। প্রকাশ তখন দ্রুত সেই পার্কের দিকে যেতে শুরু করে এবং ভিনাকে ফোন করে, কিন্তু সেলভান ততক্ষণে তাকে গাড়িতে তুলে ফেলে। প্রকাশও সেই গাড়ির শব্দ শুনতে পেয়ে বুঝে যায়। প্রকাশ যতক্ষণে পার্কের কাছে যায় ততক্ষণে সেলভান গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। তখনই লোকনাথ গাড়ি নিয়ে এসে পড়লে তারা সেলভানের পিছু নেয়, কিন্তু এক পর্যায়ে সেলভান একটা জঙ্গলের ভিতর ঢুকে পড়লে তারা আর তাকে দেখতে পায় না। কিন্তু জঙ্গলে পাখির শব্দ শুনে তারা বুঝে যায় ও কোন জায়গায় আছে। এদিকে সেলভান ভিনাকে মারার জন্য তৈরি করে ফেলে, কিন্তু তখনই লোকনাথরা সেখানে এসে পড়ে এবং সেলভান লুকিয়ে পড়ে। প্রকাশ ভিনার কাছে ছিল আর লোকনাথ সেলভানকে খুঁজছিল। তখনই সেলভান পিছন থেকে লোকনাথকে ছুরি মেরে দেয় এবং সেই অবস্থা লোকনাথ সেলভানকে মারতে শুরু করে। এক পর্যায়ে সে লোকনাথকে প্রেসার পয়েন্ট করে অজ্ঞান করে ফেলে। তখন প্রকাশের সাথে সেলভানের হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে প্রকাশের কাছ থেকে সেলভান বন্দুকটি নিয়ে গুলি করতে যায়, কিন্তু বন্দুক আনলক না করায় গুলি বের হয় না। তখন সেলভান ভাবে বন্দুকে গুলি নেই। প্রকাশ তখন ইট ছুঁড়ে মারলে সেলভান বন্দুক ছুঁড়ে মারে, আর তখনই প্রকাশ বন্দুক আনলক করে সেলভানকে জায়গায় শুট করে দেয় এবং সে লোকনাথের সেই কথাটা মনে করে, এমন অনেক পুলিশ অফিসার আছে যারা ভয়ের কারণে তাদের কেরিয়ারে কখনো একটি গুলি চালায়নি অপরাধীর উপর। যাই হোক, এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। ট্রিটমেন্ট শেষে লোকনাথ প্রকাশকে বলে, নতুন কেস আছে চলো। প্রকাশ বলে, সেটা তো আপনার জন্য। লোকনাথ বলে, আমার না, আমাদের জন্য। আর এখানেই সিনেমাটি শেষ হয়।